ভারতের রাজনীতিতে নতুন দলের জন্ম নতুন ঘটনা নয়, কিন্তু কোনো দল জন্মের মাত্র ৭১ দিনের মধ্যেই জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসবে, সরকারের সঙ্গে একাধিক দফায় আলোচনায় বসবে, রাজধানী যন্তর মন্তরে দীর্ঘ আন্দোলন গড়ে তুলবে এবং শেষ পর্যন্ত নিজেদের প্রথম দাবিকে বাস্তবে রূপ দিতে পারবে, এমন ঘটনা সাম্প্রতিক ভারতীয় রাজনীতিতে কার্যত নজিরবিহীন। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে যেখানে গোটা দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো একসঙ্গে লড়াই করেও পেরে উঠছে না, সেখানে হাতে গোনা কয়েকটা দিনে ককরোচ জনতা পার্টির আন্দোলন বিজেপি সরকারের ভিতকে কার্যত নাড়িয়ে দিয়েছে। তাদের আন্দোলনে দেশের শিক্ষামন্ত্রী পদত্যাগ করতে বাধ্য হয়েছে। নারী বৃহৎ সাফল্য আগামী দিনে বিজেপির পতনের কারণ হয়ে উঠবে না তো? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দেশের রাজনীতিতে। ককরোচ জনতা পার্টি বা সংক্ষেপে সিজেপি নামটাই প্রথমে অনেকের কাছে নিছক রসিকতা বলে মনে হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গ, বিদ্রূপ, মিম, রাজনৈতিক কৌতুক সব মিলিয়ে এটাকে অনেকে ডিজিটাল প্রজন্মের আর একটা ক্ষণস্থায়ী ট্রেন্ড হিসেবেই দেখেছিলেন। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই সেই ডিজিটাল ব্যঙ্গ বাস্তবের আন্দোলনে পরিণত হয়। আর সেই আন্দোলন এমন জায়গায় পৌঁছয় যেখানে কেন্দ্রের শীর্ষ মন্ত্রীদের সঙ্গে আলোচনায় বসতে হয় সংগঠনের প্রতিনিধিদের। তবে এই গল্প কেবল একজন শিক্ষামন্ত্রীর পদত্যাগের নয়, এই গল্প আসলে ভারতের নতুন প্রজন্মের রাজনৈতিক ভাষা বদলে যাওয়ার গল্প। এটা এমন এক প্রজন্মের গল্প যারা নিজেদের প্রচারের জন্য প্রচলিত রাজনৈতিক মঞ্চ নয়, সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়েছে, যারা দলীয় পতাকার বদলে মিম, ভিডিও, ব্যঙ্গ এবং ডিজিটাল প্রচারকে অস্ত্র করেছে। আর যারা দাবি করছে তারা কোনো প্রচলিত রাজনৈতিক দলের বিকল্প নয়, বরং এক নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা করতে চায়। প্রশ্ন হলো, মাত্র ৭১ দিনের এই যাত্রাপথে কিভাবে দেশের আলোচনার কেন্দ্রে উঠে এলো আরশোলারা? কেন এই আন্দোলন এত দ্রুত জনসমর্থন পেল? আর এর রাজনৈতিক তাৎপর্যই বা কোথায়? পুরো ঘটনাটার শুরু একটা বিতর্কিত মন্তব্যকে ঘিরে। গত ১৫ই মে দেশের প্রধান বিচারপতির একটা মন্তব্য দেশ জুড়ে প্রবল বিতর্কের জন্ম দেয়। একটা মামলায় শুনানির সময় তিনি কিছু সমাজ সৈনিক এবং দীর্ঘদিন কর্মহীন ব্যক্তিদের প্রসঙ্গে আরশোলা এবং সমাজের পরজীবী শব্দ ব্যবহার করেছিলেন বলে অভিযোগ ওঠে। যদিও পরে তিনি জানান তার বক্তব্যের অপব্যাখ্যা হয়েছে, ততক্ষণে সেই মন্তব্য সোশ্যাল মিডিয়া একেবারে বিস্ফোরকের মতো ছড়িয়ে পড়েছে। এই মন্তব্যকেই প্রতিবাদের প্রতীক বানিয়ে তৈরি হয় ককরোচ জনতা পার্টি। ব্যঙ্গকে তারা অস্ত্র বানায়, অপমানকে পরিচয় হিসেবে গ্রহণ করে, নিজেদের আরশোলা বলেই পরিচয় দিতে শুরু করেন সদস্যরা। ১৬ই মে আনুষ্ঠানিকভাবে জন্ম হয় সিজেপির। শুরুতে এটা ছিল সম্পূর্ণ ডিজিটাল উদ্যোগ। সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা, প্রশাসনিক ব্যর্থতা নিয়ে ব্যঙ্গ, সমসাময়িক রাজনীতিকে কেন্দ্র করে মিম, খুব অল্প সময়ের মধ্যে বিপুল জনপ্রিয়তা পায় সংগঠনটা। বিশেষ করে জেনজি এবং মিলেনিয়াল প্রজন্মের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা দ্রুত বাড়তে থাকে। সংগঠনের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে পেশায় রাজনৈতিক যোগাযোগ বিশেষজ্ঞ। সাংবাদিকতার পড়াশোনার পর বিদেশে জনসংযোগ এবং রাজনৈতিক যোগাযোগ নিয়ে উচ্চশিক্ষা করেন। একসময় আম আদমি পার্টির ডিজিটাল প্রচারেও কাজ করেছিলেন। বর্তমানে তিনি আমেরিকায় উচ্চশিক্ষা নিচ্ছেন। কিন্তু নিট প্রশ্নপত্রের অভিযোগ সামনে আসতেই দেশে ফিরে আসেন এবং আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন। এই সিদ্ধান্তই কার্যত সিজেপিকে ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে বাস্তবের রাজনীতিতে নিয়ে আসে। আর এই সংগঠনের প্রথম বড় ইস্যু ছিল নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ। প্রতি বছর প্রায় ২০ লাখেরও বেশি পরীক্ষার্থী মাত্র ১,৩০,০০০-এর কিছু বেশি মেডিকেল আসনের জন্য প্রতিযোগিতায় বসেন। বহু পরিবার বছরের পর বছর সঞ্চয় ভেঙে ঋণ নিয়ে সন্তানদের কোচিংয়ে পাঠায়। সেই পরীক্ষা যদি প্রশ্ন ফাঁসের অভিযোগে বিতর্কিত হয়, তাহলে তার প্রভাব শুধু একটা পরীক্ষায় সীমাবদ্ধ থাকে না, তা হাজার হাজার পরিবারের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। এই ক্ষোভকেই সংগঠিত করতে শুরু করে সিজেপি। তাদের অভিযোগ ছিল পরীক্ষা ব্যবস্থার দুর্নীতি এবং প্রশাসনিক ব্যর্থতার জন্য শিক্ষার্থীদের মূল্য দিতে হচ্ছে। বারবার পরীক্ষা, অনিশ্চয়তা, মানসিক চাপ এবং ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের জেরে বহু পড়ুয়া চরম হতাশায় ভুগছেন। কোটা সহ দেশের বিভিন্ন প্রান্তে পড়ুয়াদের একের পর এক মৃত্যুর ঘটনাও এই বৃহত্তর সংকটের অংশ বলে দাবি করে সংগঠনটা। এই অবস্থায় তারা কয়েকটা স্পষ্ট দাবি তোলে। প্রথমত, প্রশ্ন ফাঁসের সম্পূর্ণ নিরপেক্ষ তদন্ত। দ্বিতীয়ত, তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। তৃতীয়ত, পরীক্ষা ব্যবস্থার আমূল সংস্কার। জুন মাসের প্রথম সপ্তাহে শুরু হয় তাদের প্রথম অফলাইন আন্দোলন। ২০শে জুন
দিল্লির যন্তর মন্তরে শুরু হয় অনির্দিষ্টকালের অবস্থান। সেখান থেকেই আন্দোলনের নতুন অধ্যায়। তবে প্রথম দিকে আন্দোলনকে অবশ্য গুরুত্ব দেয়নি সরকার, বরং সংগঠনের বিরুদ্ধে নানা অভিযোগ ওঠে। আন্দোলনকারীদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলা হয়, এমনকি রাজনৈতিক মদতের অভিযোগও সামনে আসে। অন্যদিকে সিজেপি নিজেদের সম্পূর্ণ স্বাধীন যুব আন্দোলন হিসেবেই তুলে ধরতে থাকে। এমন সময় আর একটা বড় বিতর্ক সামনে আসে। সংগঠনের জনপ্রিয়তা যখন দ্রুত বাড়ছে, তখন তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে নিষেধাজ্ঞা জারি হয়। তথ্য প্রযুক্তি আইনের ধারা 69 এর অধীনে অ্যাকাউন্ট ব্লক করা হয় এই অভিযোগে যে তাদের পোস্ট তরুণদের উত্তেজিত করছে এবং আইন শৃঙ্খলার সমস্যা তৈরি করতে পারে। কিন্তু এখানেও থেমে থাকেনি সিজেপি। অল্প সময়ের মধ্যেই নতুন অ্যাকাউন্ট খোলা হয়। পাশাপাশি আদালতে দ্বারস্থ হন অভিজিৎ দেবকে। দিল্লি হাইকোর্টে সরকারের বক্তব্য ছিল, পুনরায় নিট পরীক্ষার আগেই অ্যাকাউন্ট বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারত। কিন্তু আদালত সেই যুক্তিতে সন্তুষ্ট হয়নি। শেষ পর্যন্ত অ্যাকাউন্ট পুনরায় চালু করার নির্দেশ দেয় আদালত। এই ঘটনায় সংগঠনের প্রতি আরও বেশি জনসমর্থন তৈরি করে। অনেকের মতে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের অভিযোগ সিজেপিকে আরও বেশি প্রচার এনে দেয়। এরই মধ্যে আন্দোলনের সঙ্গে যুক্ত হতে থাকেন বিভিন্ন ক্ষেত্রের মানুষ। শিক্ষাবিদ, সমাজকর্মী, সাংবাদিক, গবেষক অনেকেই প্রকাশ্যে সমর্থন জানান। বিশেষভাবে আলোচনায় আসে বিশিষ্ট শিক্ষাকর্মী সোনাম ওয়াংচুকের অংশগ্রহণ। তিনি যন্তর মন্তরে এসে অনশন শুরু করেন। আন্দোলনের নৈতিক গ্রহণযোগ্যতা আরও বাড়ে। এদিকে আন্দোলন যত দীর্ঘ হতে থাকে, ততই চাপ বাড়তে থাকে সরকারের ওপর। 20 জুলাই সংসদ অভিযানের ডাক দেয় সিজেপি। পুলিশ অনুমতি দেয়নি। মিছিল এগোতে গেলে বাধা দেয় দিল্লি পুলিশ। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। লাঠিচার্জ, কাঁদানি গ্যাস, ধস্তাধস্তি। সংঘর্ষে আহত হন পুলিশ এবং আন্দোলনকারী উভয় পক্ষেরই একাধিক সদস্য। এই ঘটনার ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। এরপর পরিস্থিতি বদলাতে শুরু করে। সরকার প্রথমবার আলোচনায় বসার প্রস্তাব দেয়। প্রথম বৈঠকে কোনো সিদ্ধান্ত না হলেও দ্বিতীয় এবং তৃতীয় দফায় আলোচনা এগোয়। এদিকে প্রধানমন্ত্রী প্রথমবার প্রকাশ্যে প্রশ্ন ফাঁস নিয়ে কঠোর অবস্থানের কথা জানান। দ্রুত তদন্ত, ফাস্ট ট্র্যাক আদালত, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার আশ্বাস দেন। কিন্তু সিজেপির বক্তব্য ছিল, এই ঘোষণা অনেক দেরিতে এসেছে। তাদের দাবি, আন্দোলন না হলে সরকার এই পদক্ষেপ নিত না। এর মধ্যেই আসে সবথেকে বড় রাজনৈতিক ঘটনা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এই ঘোষণার পর যন্তর মন্তরে আবেগঘন পরিবেশ তৈরি হয়। মঞ্চেই চোখে জল দেখা যায় অভিজিৎ দেবকে। তিনি বলেন, যাদের আরশোলা বলা হয়েছিল তারাই আজ প্রমাণ করেছে যে সাধারণ মানুষ সংগঠিত হলে বড় পরিবর্তন সম্ভব। তবে এখানেই আন্দোলনের রীতি টানেনি সিজেপি। তাদের বক্তব্য ছিল, এটা কেবলমাত্র প্রথম দাবি পূরণ হয়েছে। এরপর তারা আরও কয়েকটা দাবি সামনে আনে। পড়ুয়াদের জানে শেষ হয়ে যাবার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে 1 কোটি টাকা করে আর্থিক সহায়তা। আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে হওয়া সমস্ত মামলা প্রত্যাহার। দিল্লি পুলিশ এবং র্যাফের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা। পরবর্তীকালে সংগঠনের নেতারা জানান, সরকারের সঙ্গে আলোচনায় আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না নেওয়ার বিষয়ে ইতিবাচক আশ্বাস মিলেছে। দেশের বিভিন্ন প্রান্তে দায়ের হওয়া মামলাগুলো প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানানো হয়েছে। এই অবস্থায় সিজেপি যন্তর মন্তরের অবস্থান প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।